ভাইদের এখন কিছু বলবো না, যা বলবো আমি বড় বাবুর সঙ্গে বলবো। গন্ডগোল কি নিয়েছিল? এখন আমি মুখ খুলবো না। মিডিয়া ভাইদের এখন কিছু বলবো না, যা বলবো আমি বড় বাবুর সঙ্গে বলবো। গন্ডগোল কি নিয়েছিল? এখন আমি মুখ খুলবো না। ভাইদের এখন কিছু বলবো না, যা বলবো আমি বড় বাবুর সঙ্গে বলবো। গন্ডগোল কি নিয়েছিল? এখন আমি মুখ খুলবো না। মিডিয়া ভাইদের এখন কিছু বলবো না, যা বলবো আমি বড় বাবুর সঙ্গে বলবো। গন্ডগোল কি নিয়েছিল? এখন আমি মুখ খুলবো না। ভাইদের এখন কিছু বলবো না, যা বলবো আমি বড় বাবুর সঙ্গে বলবো। গন্ডগোল কি নিয়েছিল? এখন আমি মুখ খুলবো না। মিডিয়া ভাইদের এখন কিছু বলবো না, যা বলবো আমি বড় বাবুর সঙ্গে বলবো। গন্ডগোল কি নিয়েছিল? এখন আমি মুখ খুলবো না। বললো হ্যাঁ মা আমি ম্যাগি আর ডিম নিয়ে এক্ষুনি যাচ্ছি। এবারে আছি থানায়, দাদা আছে শওকত মোল্লা, দাদা আছে, দাদা বেরিয়ে গেলে আমি চলে যাব। 9:30 দাদাও বেরিয়ে গেছে আর উনিও বাড়ি ফিরছিল। উনি বাড়ি ফেরার পরে বাড়ি আর ফিরতে দেয়নি, ওখানেই দুষ্কৃতীরা ওখানে বসেছিল। ওখানে বসে থেকে নৃশংসভাবে আমার স্বামীকে যেভাবে হত্যা করেছে, খুন করেছে, আমি এই খুনের শাস্তি চাই। আমি মৃত্যুর বদলে মৃত্যু চাই, আমি ফাঁসি চাই। আমার স্বামীর রক্তের বদলে আমি রক্ত চাই। আমি সিডি অফিসারের কাছে এটাই আমার আবেদন, সঠিকভাবে তদন্ত করুক এবং আমার স্বামীর সঠিক হত্যাকারীকে খুঁজে বার করুক। আমার 2টো বাচ্চা ছোট, আমার সংসার চালানোর মতো কিছু নেই। আমি অসুস্থ, আমার বাচ্চাদেরকে দেখবে, আমার বাচ্চাদের লেখাপড়ার খরচ কী করে হবে, আমার বাচ্চাদের কে দেখবে, আমার বাচ্চাদের কিভাবে খাওয়া হবে, সেভাবে দাদা আছে, দাদা বিরোধীরা ওকে গুলি করে এবং কোপায়, নৃশংসভাবে খুন, একটা পশুভিত্তিক মনোভাব নিয়ে এই ধরনের একটা নক্কারজনক ঘটিয়েছে। আমরা তীব্র নিন্দা করছি। রাজ্জাকদার সঙ্গে আর কি কেউ ছিল না? রাজ্যে তাও তো বলতে পারছি না, এখনো পুলিশি তদন্ত চলছে, দেখা যাক। দাদা ঢিলছোড়া দূরত্বে বিজয়গঞ্জ বাজার, তার সামনেই বাড়ি, আর এই রাস্তায় যাবার পথে মানে কতটা আতঙ্কে ভাঙড়ের মানুষ দাদা। না আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা সম্পূর্ণ নওশাদের মদতে এই সমস্ত ঘটনা ঘটছে। ওদের কোনো অস্তিত্ব নেই ভাঙড়ে, ওদের খুন ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। আজকে অবিলম্বে আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং কমিশনার অফ পুলিশকে অবিলম্বে নওশাদকে গ্রেপ্তার করা। নওশাদের মদতে সমস্ত ঘটনা ঘটছে, এখানে সমস্ত ঘটনা ঘটছে, নক্কার জন্য ঘটনা ঘটছে, হতে পারে না। আর মোফাজ্জেল আমাদের দলের কোনো পদাধিকারী নয়। লক্ষ লক্ষ মানুষ তৃণমূল, কোটি কোটি মানুষ তৃণমূল কংগ্রেসে আছে, তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ চাপিয়ে লাভ। ওরা কি বলছে, কি সওগাত বলছেটা কি করে যে আমার ওর চিনিনি জানিনি, লোক চিনিনি কি করে বলছেন? আছে কি আপনারা দেখেন, দেখেন আমরা মিথ্যা কথা বলছি কি না বলছি, দেখেন দেখেন এই রয়েছে, সাইটি আছে। তো ও শওকত মোল্লা বলছে তো যে পার্টির কেউ না। দেখেন আমরা আর কি বলবো, আপনারা প্রমাণ দেখে যান আমরা পার্টি করি কি না করি। এরকম মিথ্যা কথা কেন বলছে? সেই হচ্ছে কথা, এইটা আপনারা বলুন না, আপনারা তো কাজ করছেন। দেখেন আমার ভাসুর একদম নির্দোষী, ওরা বিনা দোষে থেকে আমার ভাসুরির জড়িয়ে নিচ্ছে। এখন অস্বীকার করছে যে আমাদের দলের কেন, আমাদের দলে নেই। তা আপনারা ফটোগুলো দেখুন না,
ফটোগুলো দেখে আপনারা বলেন সওগাত আছে কি মমতা আছে কি আইএসএফ এর কোন নেতা আছে, দেখেন সব টিএমসির নেতা। এই আমার যে শাশুড়ির এই পর্যন্ত ওই দোকানে ভাঙড়ে মনে হয় 30 থেকে 4 লাখ 40 লাখ টাকার মাল পুড়িয়ে দিয়েছে, দোকান পর্যন্ত পুড়িয়ে দিয়েছে, আমার ভাসুরকে মেরেছে, আমার স্বামীকে মেরেছে, 2টো বাইক পুড়িয়ে দিয়েছে। দেখেন না আপনারা ওরা কি বলছে, কি সওগাত বলছেটা কি করে যে আমার ওর চিনিনি জানিনি, লোক চিনিনি কি করে বলছেন? ওরা আপনারা প্রমাণ দেখে যান আমরা কি করছি। তৃণমূলের হয়েই তো ভোটে দাঁড়িয়েছিল। দাঁড়িয়েছিল, দেখেন আপনারা ফটোগুলো দেখে যান না আমরা মিথ্যে কথা বলছি কি বাজে কথা বলছি। স্বামীর নাম কি? আপনার স্বামী গ্রেপ্তার হয়েছে, অ্যারেস্ট হয়েছে, পেয়েছেন খবর? হ্যাঁ, আজকে অফিসার এসেছিল, এসে আমাকে বললো হ্যাঁ, যে আপনার স্বামী অ্যারেস্ট হয়েছে, আজকে কোর্টে পাঠানো হবে। আপনার স্বামী কোন পার্টি করতো? টিএমসি পার্টি করতো। কবে থেকে? আগে গোড়াই করে টিএমসি পার্টি উঠে সেখান থেকেই টিএমসি পার্টি করে। তাহলে আপনার স্বামীকে গ্রেপ্তার করলো তৃণমূল নেতার খুনেই? হ্যাঁ, এখন টিএমসি রাই দেখা যাচ্ছে ফাঁসিয়েছে আমার স্বামীকে। হ্যাঁ, কেন বলছেন এটা? কেন বলছি মানে আমার তো স্বামী ওদের সঙ্গেই ছিল, ওরা তো সবই জানে, তাহলে কি কারণে ধরলো না ধরলো ওরা তো কিছু বলেই না। সকালে এসছে আমি জিজ্ঞাসা করছি, তা বলে ওই একটা মার্ডার হয়েছে তাই ধরেছি। আমি কি কারণে আমার স্বামীকে ধরে নিয়ে গেছে সেটা আমি শুনতে পাই, আমি একটু জানতে পারি, তাহলে আমরা বলতে পারবো না। অফিসার বলে চলে গেল। আপনার নাম? আমার নাম মুসলিম আবি। ওই সব ওই ভাইয়ের ওপরেই দড়িতে দিচ্ছে। আপনার ভাই নির্দোষ? একদম পুরো নির্দোষ। সঙ্গী ছিল তো একসাথে সব সব ছিল। দেখো এই যে সওগাত মোল্লা বলছে যে আমাদের পার্টির কেউ নয়। না, একদম পুরো পার্টির কেউ না হলেও পার্টির এখানে কর্মীমান দেখো না, ও পার্টির কতটা ফেস্টুম পোস্টার এখানে সব রয়েছে। এখানে আমাদের দিদিরও পোস্টার রয়েছে, অভিষেকেরও পোস্টার, আমরা জগৎবাবুরও পোস্টার রয়েছে, 4-5টা পোস্টার রয়েছে এক জায়গায় মাথা রয়েছে। তো হ্যাঁ, নিজে হাতে করা, নিজে হাতে আমরা এই গ্রামে চাঁদা তুলে অন্তত 15-20 হাজার টাকা ওই ওটাটা খরচা করেছে। খরচা করে ওই আমরাও সব ওখানেই বসা ফসা করি। সওগাত মোল্লা তাহলে অস্বীকার করছে না? কি করে বলবো আর, আমি অশান্তি। আর এখানে কি জিতেছিল? না, হেরে গেছিল, দেড় গেছিল, হারে গেছিল। আচ্ছা আচ্ছা। আর এখানে 23 যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, নির্বাচনে প্রার্থী হয়েছিল হ্যাঁ, প্রার্থী হয়েছিল। কোন পার্টি থেকে? টিএমসির থেকে। আচ্ছা, সওগাত মোল্লা বলছে যে ও আমাদের পার্টির কেউ নয়, আমাদের দলের সংস্কৃতি পদে ছিল না। ও তো কর্মী ছিল, হেরে গেছে বলে হয়তো ওই কথা বলছে, কিন্তু ও তো জিততে পারেনি। কিন্তু কি তৃণমূল পার্টি করতো? হ্যাঁ, আগাগোড়াই জন্ম থেকেই টিএমসি পার্টি। ওর ওপরেও তো আরও একটা আমারও ভারো, ওই 16ই মেলার এতে আমারও ভারো। আমাদের গ্রামে যারা আইএসএফ করে, আমাদের গ্রামে যারা ওরা বিরোধী দল করে, সবাই ওকে ভালোবাসে। সবাই একসঙ্গে ওরা খেলাধুলো, খাওয়া দাওয়া সবই কিছু করে, সবাই ওকে ভালোবাসে, আমাদেরকেও ভালোবাসে। যারা এখানে আইএসএফ করে, যে আইএসএফের পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে যারা আছে সবাই ভালোবাসে। কিন্তু আমার ধারণা এই আইএসএফের এটা কাজ না, এটা গোষ্ঠীকন্দলের কাজ। ওরা তৃণমূলের লোকেরাই ওরা খুন করেছে, এটা আমার মত। এমএলএ সাহেব ওকে যথেষ্ট শ্রদ্ধা করে, ভালোবাসে, ওকে উপরে নিয়ে যাচ্ছে। তার আমার ধারণা এটাই। আমি ওকে বারবার বুঝিয়েছি যে দেখ, তুই বড় বড় নেতা থাকতে তুই নেতা না, কর্মী, আর তোর এত এইরকম জায়গায় তুই চলে যাচ্ছিস। তোর নিজের দলের লোক আমাকে বলেছে তোর শত্রুতা বেড়ে যাচ্ছে, নিজের দলের তোর শত্রুতা আছে। আমি ওকে বারবার বুঝিয়েছি, কিন্তু ও মানতে চায়নি যে এরকম ধরনের। ও সাদা সরল মনের লোক। ও কোনো সময় ও এটা ভাবতো না যে ও জানতো সবাই আমার আপন। কিন্তু আমাকে বলেছে, ও দলের লোকই আমাকে বলেছে যে বড়দা, ছোটো ভাইকে একটু ভালো সাবধানে চলতে বলো, নিজের দলের লোকের শত্রু। তো আমি ওকে বুঝিয়েছি বারবার। বলতে ও তো কালকে মিটিং ছিল পার্টি অফিসে। মিটিং সারার পরে সওগাত মোল্লা সাহেবের সঙ্গে, এমএলএ সাহেবের সঙ্গে একটু সময় দেওয়ার পরে বাজার করে বাড়ি ফিরছিল। এখন আমি 8টার দিকে বাড়ি এসেছি, এসে নামাজ পড়িয়ে বাড়িতে এসে যখন বাড়িতে বসে কথাবার্তা বলছি, এমন সময় দেখছি বাড়ি গেটের বাইরে আওয়াজ হচ্ছে, ছেলেপিলে সব গুলোগুলির মতো করছে, কথাবার্তা বলা হচ্ছে। আমি ছুটে বার হলাম, বার হয়ে বলছে যে ওখান থেকে ভাঙড়ের ওখান থেকে ফোন করেছে, রাজ্যের সঙ্গে একটা ছেলে ঘুরতে, তার নাম সাত্তার, একসঙ্গে থাকে ওরা সব সময়। কালকে একটু সকাল করে বাড়ি এসেছিল, ওর শরীরটা খারাপ বলে। এবার ওকে ফোন করেছে, বলছে এরকম রাজ্জাক বাড়ি চলে গেছে, কি দেখতো রাজ্জাক বেরিয়েছে ভাঙড় থেকে, আর গুলি চলছে খালদারি। এখন এইটা শোনার পরে আমি বাড়ির থেকে সঙ্গে সঙ্গে বাইক নিয়ে দৌড়ে গিয়ে দেখি
বিভৎস ঘটনা। গিয়ে দেখি আমার ভাইয়ের গুলিতে ঝাঁঝরা করে দিয়ে কুপিয়েছে। কারা করেছে আমরা তো স্পটে ছিলাম না, আমরা দেখতেও পাইনি, আমরা দেখিও নি। তো ওর পিছনে দুজনা ছিল বাইকে, একই বাইকে আরও দুজন ছিল সঙ্গে। তারা আমাদের গ্রামের নিরীহ ছেলে, তাদের কোনো দোষ নেই। এমনি রাস্তায় আসতে গেলে ও রাজ্জাক যখন বাড়ি ফেরে তখন যে কেউ না কেউ ওর গাড়িতে ওঠে নেয়। ও কেউ যদি হেঁটে আসে মানে তাকে তুলে নেয়, বাইকে তুলে বাড়ি নিয়ে আসে, যে এত রাস্তা হেঁটে যাবে, চলো আমার বাইকে চলো, আমি খালি যাচ্ছি। তো সেদিনও কালকেও তাই একই কেস দুজনা তুলে নিয়েছে বাইকে। নেওয়ার পরে যখন ও ফিরছে এমন তো অবস্থা ওদের সামনেই হয়েছে। ওরা যে বললো যে 5-6 জনের মতো লোক ছিল, হঠাৎ করে জব থেকে বার হয়েই আর ওকে অ্যাটাক করেছে। আমাদের পাড়ারই দুটো ছেলে, একটার নাম শাহাবুদ্দিন আর একটার নাম হচ্ছে মহিবুল ইসলাম। রাত 9টা 9:30 পর থেকে 9:45-10টার মধ্যেই, 9:30 পর থেকে 9:10টার মধ্যে, এই টাইমটার মধ্যে হয়েছে। শত্রুতা তো তেমন এমন কোনো শত্রু নয় যে ওকে মার্ডার হতে হবে, কেন আমাদের গ্রামের রাজনীতিটা সম্পূর্ণ অন্যরকম ছিল। অন্যান্য বুথে ঝামেলা হয়েছে, অনেক সিপিএম আইএসএফ বা অন্যান্য পার্টির সঙ্গে ঝুট ঝামেলা হতো, কিন্তু আমাদের বুথে হতো না। আমাদের বুথে শান্তিপ্রিয়, সবাই শান্তিপ্রিয় মানুষ, কিন্তু এরকম একটা দুর্ঘটনা ঘটবে আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। আপনার ভাইকে কেন মারলো বলে মনে হচ্ছে? এখন কি ওর মারলো সেটা তো আমরা কিছু বুঝতে পারছি না এখনো। কী কারণে মারলো, কেন মারলো সেটা আমরা কিছু বুঝতে পারছি না। আমরা এখন চাইছি যে প্রশাসনের কাছে এটাই দরখাস্ত যে যারা প্রকৃত দোষী তাদের খুঁজে বার করে চিহ্নিত করে তাদের কঠিন থেকে কঠিন শাস্তি হোক, এটাই আমরা চাই। আর কি বলবো। মোহাম্মদ আইয়ুব খান। আমি সেজো ভাই, আমরা সাথে ভাই মোট। ভাই একটু ব্যবসা বাণিজ্য ছিল, তারপরে ও রাজনীতি করতো। ভাঙড়ের চালতেবেড়া অঞ্চলের দায়িত্ব ওই ছিল, ভাঙড়ের সমস্ত দায়িত্ব ওই করতো তৃণমূলের। একটা ছেলে একটা মেয়ে। দীর্ঘদিন ধরে মানুষের উপকারেই ও ব্যস্ত এবং সর্বসময় আমাদের মাননীয় বিধায়ক ক্যানিং পূর্ব শওকত মোল্লা মহাশয়ের সাথে উনি থাকতেন। কালও যথারীতি রাত 9:30 পর্যন্ত, আমরা 8:30 পর্যন্ত ভাঙড় বিজয়গঞ্জ বাজার পার্টি অফিসে আমরা মিটিং ছিল। ভোগালী 1, 2, শানপুকুর এবং চালতেবেড়িয়া। আমরা মিটিং করার পর আবার ও পারে গিয়ে আহসান ভার অফিসে এমএলএ সাহেব গিয়েছিল, ও সেখানে গিয়েছিল। ওখানে ওর বন্ধু বান্ধবের সাথে ফুচকা টুচকা খেয়েছে, খেয়ে বাড়ি আসার পথে দুষ্কৃতীরা তাকে হত্যা করেছে। এখানে পলিটিক্যাল মানে এন্টি মানে আইএসএফ ছাড়া এই কাজ কেউ করতে পারে না। রাজ্জাক তো অরিজিনালি আগে থেকে ওর আইএসএফের টার্গেটে ও আছে, কেন ও একটা এই চালতেবেড়ের মতো একটা দুর্দান্ত প্রতাপ অঞ্চল, যেখানে দীর্ঘদিন ধরে এই 21 সাল থেকে আইএসএফের যে বাড়ন্ত, এবং 23 সালে আপনারা নিশ্চয়ই সব সাংবাদিকরা আপনারা জানেন যে আইএসএফেরা কী কাণ্ড ঘটিয়েছে। এবং ও এই অঞ্চলের কনভেনার, এবং ও সততার সহিত নিষ্ঠার সহিত দলকে ভালোবাসত, এবং এমএলএ সাহেবের সঙ্গে সর্বক্ষণ উনি যোগাযোগ রাখতেন এবং থাকতেন। কেন মারলো? কি মনে হয় হঠাৎ করে ওনাকে মেরে ফেলে? ওনাকে মেরে মারার কারণ হলো এই অঞ্চলটা হলো তোমার চালতেবাড়ি অঞ্চল। এই অঞ্চলে ও নেতৃত্ব দেয়, ওই অঞ্চলের কনভেনার। ও একটু হাঁক ডাক করে এবং দলটাকে দলের মতো করে, তাই ওকে মারার চক্রান্ত এবং মেরেই দিল। ওনার সাথে কেউ ছিল না, উনি একাই আসছিলেন। অন্য দিন লোক থাকে, কালকে ওর লোক ছিল না, তাই ও একাই আসছিলেন। মুখ্যমন্ত্রীর কাছে আমার নেতা আছে শওকত মোল্লা, বিধায়ক মাননীয়, উনি যা করবেন উনি করবেন। আমার অতটুকু মানে পাওয়ার বা ক্ষমতা নেই যে আমি কিছু বলবো। আমার নেতা আছেন, উনি বলবেন। যেটা শোনা যাচ্ছে দুজন নাকি ওনার বাইকের পেছনে ছিল, এটা কি সত্য? ওটা আমরা দেখিনি, আমি শুনেছি। আমি আমার এক বন্ধু ফোন করলো, সে বলল যে এরকম তোমার বোনাই নাকি গুলি হয়েছে। আমি যথারীতি এসে দেখি আমার বোনাই লুটিয়ে পড়ে আছে। মানে ওর বিভৎসতা, ইনজুরি আমি দূর থেকে দেখেছি, খুব কাছে গিয়ে আমার দেখার মতো মানসিকতা ছিল না, যেহেতু আমার ছোটো জামাইবাবু। আমি ওকে খুব বেশি আর আমি করতে পারিনি। আমি দেখেছি ওর মাথার এখান থেকে কোপ মারা দাগ আছে, চোখটা বেরিয়ে আছে,
এরকম পরিস্থিতির মধ্যে পড়েছি। আপনারা যে মানে সঙ্গে যেহেতু রাজনীতি করেন, একসঙ্গে রিলেটিভ, যে দুজন ছিল সেই দুজন কি আপনাদের দলে না অন্য কোনো, আপনি কি শুনেছেন বা আপনার? ও দুটো আমি জানি না, আমি শুনলাম যে কোনো পথচারী বা আমাদের এই পাড়ারই ছেলেপিলে হতে পারে তারা। তৃণমূলের কেউ না, তৃণমূলের কেউ না, তারা তৃণমূল করে কি জানি না, ওটা আমি বলতে পারবো না। সন্ধ্যেবেলায় 7টা থেকে 7:30টার মধ্যে বাড়ি ফিরে আসছে, কালকে যে ওনার দেরি হবে সেই তথ্যটা তার মানে দুষ্কৃতীদের কাছে আগে থাকতে ছিল, প্ল্যান করে মারা হয়েছে। কালকে জানতো না দেরি হবে? নিশ্চয়ই, যে মার্ডার যখন হয় তাকে প্ল্যান থাকেই তো, দুষ্কৃতীদের প্ল্যান করেই তো সে মার্ডার করে, তাহলে সেরকম প্ল্যান করেছে। ও কালকে 8:30 পর্যন্ত এখানে মিটিং, ও পরে 9:30 পর্যন্ত মিটিং, তারপরে ও বাড়ি আসছিল, এর মতো অবস্থায় রাস্তায় ও মার্ডার হয়ে গেল। না, সেরকম কোনো কিছু ছিল না, হয়তো সময়ে রাজনীতি করলে যেটা হয় যে সময়ের সঙ্গে সঙ্গে তাল মেলানো যায় না, কিছু সময় সকাল আমরা 8টাও ঢুকতে পারি, কোনো সময় রাত 12টাও বাসে, ওর কোনো শিডিউল নেই। আমার নাম এমডি নিজামুদ্দিন আহমেদ, ভাঙড় বিধানসভা কমিটির মেম্বার। সব কিছু তো আপনারা দেখলেন, বুঝলেন। এই তৃণমূল করার কারণে আমার চাচা, আমার বাবুরা, আরও যারা বড় বড় বাবু আছে সবাই মার খায়, তারপরে দোকান জ্বালানো হয়েছে, বাইক জ্বালানো হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই তৃণমূল করার কারণে। কারণ আইএসএফরা মানে যখন ঝামেলা হয় সেই সময় আমার বাপ চাচারা অনেক মার খেয়েছে, মানে অনেকজনকে মেরেছে এবং দোকান ভাঙচুর, লুটপাট অনেক কিছুই হয়েছে মিটিংয়ে। আর রাজ্জাক বাবুও নিয়ে যেত, সবাই একসাথে একসঙ্গে পার্টি করতো, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না। কিন্তু আজকে সেই পার্টি করতে গিয়ে তুমি বললো তোমার চাচারা মার খেয়েছে, আক্রান্ত হয়েছে, দোকান জ্বালিয়ে দিয়েছে, কিন্তু সেই দলের নেতা তো তোমার বাবুকে অস্বীকার করছে, বলে আমাদের দলের কেউ নয়। এবার এটা মানুষ, জনগণ দেখছে, সাধারণ মানুষ দেখছে, তারাই বিচার করবে। আমরা চাইছি যে আমার চাচা যদি দোষী হোক তাহলে শাস্তি পাবে, সঠিক বিচারটাই করতে চাইছি। কারণ আমি চাচার সাথে ছিলাম, আমি ছিলাম যখন, যেহেতু আমি জানি সব কিছু, আমি এটাই বলতে চাচ্ছি পুলিশ প্রশাসনকে যে সঠিকভাবে তারা মানে তথ্য প্রমাণ করুক, মানে এক জায়গায় করুক, করে দেখুক, সঠিক চেষ্টা করুক। আমি জানি যে আমার বাবু নির্দোষ, কারণ আমি বাবুর কাছে ছিলাম, তখন ছিলাম আমি, তখন আহসান বাবুর বাড়ির সামনে টেলিফোন নেবো বলে আমরা দাঁড়িয়েছিলাম, আমি একটা আমার চাচাতো ভাই আর আমার বাবু, তিনজনা দাঁড়িয়েছিলাম টেলিফোন নেবো। টেলিফোন নেওয়ার কারণে মানে ওখানে দাঁড়িয়েছিলাম, তারপরে ফোন আসলো, ফোন করলো যে এরকম এরকম হলো, রাজ্জাক বাবু মানে মার্ডার হয়ে গেল। তা রাজ্জাক বাবুর মানে আহসান বাবুর গাড়ির 4 চাকা করে আমরা আবার স্থলে আসলাম, ঘটনাস্থলে এসে দেখলাম, ওখান থেকে আমরা বাড়ি চলে আসলাম, বাবুও বাড়ি আসলো। তারপরে কি তোমার বলছো তোমার বাবুকে ফাঁসানো হয়েছে? ফাঁসানো, অ্যাকচুয়ালি ফাঁসানোই বলে, মানে এটা ফাঁসানো বলা ভুল, মানে তার থেকেও বেশি কিছু, মানে যেটা আমরা মানে কখনো ভাবতে পারিনি যে আমাদের একটা লিডার হয়ে এমন, মানে যার জন্য এই দেখো আমরা গেঞ্জি, মানে আমরা যুবতে দাঁড়িয়েছি, যার পিছনে, যার সাথে মানে একসাথে লড়াই করার জন্য, মানে যে পার্টির জন্য আমার বাপ চাচারা মার খেয়েছে, আমরাও মার খেয়েছি, সেই পার্টিতে আমরাও, বাবু আমাদেরও জয়েন করালো কিছুদিন আগে, এই 1 সপ্তাহ মতো হলো। আমরা চাইছি যে সঠিক বিচারটা হোক, কারণ আমাদের বাবু আমাদেরকে অনেক ভালোবাসে এবং সবাই গ্রামের মানুষকেও ভালোবাসে। একটা ভালো মানে তেরফল নেওয়ার জন্য অনেক মানুষকে মানে বলেছিল তারা যে আমাদের বাড়িতে পানি পড়ে বর্ষাকাল, ওই জন্য তেরফল নেওয়ার কারণে ওখানে ছিল, আহসান বাবুর সামনে, বাড়ির সামনে ছিল। আমরা বারবার বলছি সঠিক তদন্ত হোক, আমার বাবুকে মামা বলছি যে আমার বাবু নির্দোষ, তাই তো বলছি সঠিক তদন্ত হোক, বাবু যাতে মানে সঠিক বিচারটাই পায়। তোমার চাচা নির্দোষ তোমরা বলছো এবং পুলিশ তাকে অ্যারেস্ট করেছে, এবং যাদের জন্য তোমরা পার্টি করছো যাদের জন্য অস্বীকার কেন করছো সেটাই তো বুঝতে পারছি না। যাদের জন্য আমরা এত কিছু করলাম, আমার বাপ চাচারা এত কিছু করলো, তার জন্য আমার বাপ, আমার নিজের বাপ মার খেলো, তা মানে 8টা 10টা সেলাই পড়লো পঞ্চায়েতের ঝামেলার সময়, পঞ্চায়েতে না, ওটা বিধানসভায় ঝামেলার সময় মনে হচ্ছে, যেহেতু যাই হোক আমি জানি না অতটা। মার খালো সব, আমার বাবারা, চাচারা সবাই মার খেলো, এমনকি আমার চাচার দোকানটাও পুড়িয়ে গেল, মানে মাল ছিল, জামা প্যান্টের দোকান ছিল, তোমার দোকান পুড়িয়ে মাল লুট করে তারপরে পুড়িয়ে দিল আগুন দিয়ে, তারপরে বাইক ভাঙচুর করলো, এত ক্ষতি হলো, এত কিছু হলো। তারপরেও আমাদের যে লিডার, আমরা যাদের জন্য মানে লড়াই করছি, যাদের জন্য, যে পার্টির জন্য, সেই পার্টির লিডার যদি এমন বলে যে আমার বাবুকে চেনে না তারা, তাহলে আমাদের আর কিছু বলার নেই। মানে কিভাবে বলবো, আপনারা তো সব দেখতে পাচ্ছেন, সাধারণ মানুষকে দেখান না। আমাদের এই যে চাচা বলছিল যে কোনো পদে নেই, কোনো পদে, শওকত মোল্লা বলেছে
যে চাচা কোনো পদে নেই। আপনারা দেখতে পারেন, দেখুন যে সামনে 2023 সালে যে ভোটটা হয়ে গেছে পঞ্চায়েত, এই গ্রামসভা ভোটে মানে লোকসভা ভোটে পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছিলেন আমার চাচা। আর এটা সবাই জানে, এমনকি কাগজপত্র দেখলেও সেটাও বোঝা যায়। তো আমি জানি না কি কারণে এমন বলছে আমাদের সৌগত মোল্লা। এখন বিপদে পড়েছে বলে হাত তুলে নিচ্ছে নাকি? সেটা আমি বলতে পারবো না, সেটা ওনারা জানেন ভালো, কারণ আমরা তো ছোট থেকে দেখে আসছি আমার বাপ চাচারা টিএমসি করছে, আমরাও করছি। সেই হিসেবে আমাদেরকেও মানে চাচা নিয়ে গেছিল টিএমসির অফিসে, মানে ওই যুবতে নাম লিখিয়েছে, তাই সেখানে গিয়ে গেঞ্জি দিয়েছিল। দেখতে পাচ্ছেন আপনারা, এখানে পিছনে লেখা আছে সৌগত মোল্লা, সবকিছু দেখতে পাচ্ছেন। আমাদের মানে মানে যুবই সোনপুরে মিটিং হয়েছিল ফার্স্ট, তারপরে বয়েজ স্কুল মাঠে। আর যেদিন ঘটনাটা ঘটে বৃহস্পতিবার, সেদিন হয়েছিল আমাদের পার্টি অফিসে। আমরাও আমাদের ফোন করে চাচা ডাকলো যে তোরা আয়, তোদের নাম আছে যেহেতু তোরা আয়। আমরা যে চাচার সাথে গিয়েছি পার্টিতে, মিটিং অ্যাটেন্ড করলাম, শেষ করে একসাথে বার হলাম। বার হয়ে চাচা আমাদেরকে বললো যে বলছি ওপারে চলো আহসানবাবুর অফিসের ওখান থেকে কিছু তেরফল দেবো, তোমরা নিয়ে বাড়ি চলে যাবে। আমরা সেই কথা শুনে ওখানে গিয়েছিলাম তেরফল আনতে। আজকে আমার সব থেকে বেদনা, সব থেকে দুঃখ, আমি কাল রাত থেকে মানে কেঁদেছি। যে রাজ্জাক, সে যার সাথেই যেতে পারে, সে দলের একজন সৈনিক, আজকে সে খুন হয়েছে, নৃশংসভাবে খুন হয়েছে। এই খুন বাংলায় দেখা যায় না। শুনেছি 5টা গুলি করা হয়েছে, তারপরে তার গলা কেটে দেওয়া হয়েছে। আমি তার ফ্যামিলির প্রতি সহানুভূতি জানাই, কিন্তু এই দুর্ভাগ্য আজকে দূর সময়, একটা কঠিন সময় আমি মনে করি, যেই সময়টায় রাজ্জাকের মতন ছেলে খুন হওয়া, পার্টির কাছে আর দুর্ভাগ্য কিছু নেই। কিন্তু আমি বলবো, যারা খুন করেছে, যারা দোষী, তাদের অবিলম্বে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমি প্রশাসনের কাছে। কলকাতা পুলিশ যথেষ্টভাবে তারা তাদের মতো কায়দায় যদি করে, আমি পুলিশকে ধন্যবাদ জানাবো। কেন যে যদি তারা সঠিকভাবে কাজ করে, তাহলে দেখবে যারাই করেছে, যত বড় তারা যদি কবরের মধ্যেও লুকিয়ে থাকে, কলকাতা পুলিশ মনে করলে তাদের কবর থেকে বের করতে পারে। তাই আমি অনুরোধ রাখবো প্রশাসনের কাছে যে আপনারা যারা দোষ করেছে, যারা অন্যায় করেছে, তাদের অবিলম্বে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির আমি দাবি করছি। আমার সাথে রাজ্জাকের মাঝে মাঝে কথা হতো। রাজ্জাক একটা প্রচণ্ড চাপের মধ্যে ছিল। রাজ্জাক কেন, আপনারা জানেন, সবাই যারা আমার লোক তারা সবাই চাপের মধ্যে আছে, আমি সেটা বলবো না। তবে রাজ্জাক আমার সাথে মাঝে মাঝে যোগাযোগ রাখতো, ভাই কেমন আছো, খোঁজখবর নিত। অথচ আমার বিরুদ্ধে বড় বড় কথা বলতো। তার কারণ ছিল, সেটা কারণ আপনারা মিডিয়ার লোক, ভাঙড়ের ছেলে, আপনারা সবাই জানেন, আমি আর সেটা বলতে চাই না। তবে রাজ্জাক মাঝে মাঝে খোঁজখবর নিত, দাদা তুমি কেমন আছো, ভালো আছো, সুস্থ আছো, খোঁজখবর নিত। আমি তাই সত্যি, আমি কাল রাত্রে সারা রাত আমার চোখের পানি, আমার ফ্যামিলি সবাই আগের থেকে আমরা সবাই কেঁদেছি যে আজকে দল করতে এসে তার জীবনটা চলে গেল, দলের জন্য জীবনটা চলে গেল। আমরা তাই, আমি আর কিছু বলবো না, আমি সবাইকে